কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 7 এর 6 নম্বর স্কুল বা মডেল নাম্বার 6 দেখো বীরভূম জেলা স্কুল আর তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবনের সবগুলো অঙ্ক এখানে করে দেখাবো। তো ধরো তোমরা দেখো এক একটা বলেছে, দেখো শূন্যস্থান পূরণ করো। -18 এর সাথে কত ভাগ করলে কত ভাগ করতে হবে, তার সাথে যদি 3 যোগ করি তাহলে -6 পাবো। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস, তার মানে আমাকে মাইনাস হতে হবে। আচ্ছা, তাহলে 9 হতে হবে এখানে 9। এখানে যদি 2 দেই তাহলে হবে 9 তে গুণে 18, এখানে -9 প্লাস 3 সমান হবে 3 প্লাস মাইনাসে মাইনাস হয়, 9 থেকে 3 বাদ গেলে হবে 6 আর চিহ্ন বর্ডারটা এখানে। ঠিক আছে, এবার এখানে আমরা 2 ধরলে প্লাস 2 ধরলে হবে। ওকে, কিন্তু চলো এটা তো আমরা ধরে করলাম। তো ধরো যদি অন্য কোনো সংখ্যা দিত তাহলে, বা ধরো এর বদলে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে কি করব, এই জায়গাটা আমরা কিছু না একটা জিজ্ঞাসা চিহ্ন বা এক্স ধরে নেব। ঠিক আছে, একটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম, এক্স ধরলাম। এবার এটার সাথে একটা ভাগ সম্পর্ক, -18 ভাগ এক্স প্লাস 3 = -6। এটাকে এই পাশে নিয়ে আসো, -18/x সমান এটা এই পাশে আসলে হলো 6 আর এটা প্লাস আছে মাইনাস হয়ে এই পাশে চলে আসবে -3। তাহলে -18/x সমান 6 আর 3 মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়, 6 আর 3 হয় 9 আর চিহ্ন কি হবে বড়টা মাইনাস। ওকে, এই মাইনাস আউট হয়ে গেল, মানে কেটে গেল। তাহলে এই x এর সাথে ভাগ সম্পর্ক এই পাশে যদি নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাবে 9x। 9x সমান 18, x সমান এটার সাথে গুণ সম্পর্ক 18/9, 9 তে গুণে 18, এইভাবে বের হবে। ঠিক আছে, সো এটা যেহেতু ডিজিটগুলো মানে সংখ্যাগুলো সোজা, তার জন্য আমাদের পক্ষে বের করাটা অনেক সোজা, ইজি হয়ে গেছে। তাই এখানে ডাইরেক্ট সরাসরি আমাদের 2 বের মানে বলা যাচ্ছে। ঠিক আছে, যে এমন একটা সংখ্যা আনতে হবে যেখানে 9 বানাতে হবে, 9 বানালে 9 থেকে 3 বিয়োগ দিলে তো 6 হচ্ছে। তো এটা একটা ইজি হিসাব, তার জন্য আমাদের এখানে হলো। কিন্তু যদি অন্য কোনো ডিজিট বা সংখ্যা থাকতো তাহলে আমাদের এইভাবে করতে হতো। প্রসেসটাও তোমাদের দেখিয়ে দিলাম। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। 2 নম্বরটা, অনুপাতের পূর্বপদ উত্তর পদের সমান উত্তর পদ হলে সেই অনুপাতকে বলে সমানুপাত বা সমান অনুপাত। ঠিক আছে, যেগুলো দেখো পূর্বপদ আর উত্তর পদ, ধরো এখানে 3:3 যদি হয় তাহলে এই পদ পূর্বপদ আর উত্তর পদ যদি দুটোই সমান হয় তাহলে সেটাকে বলে সমানুপাত, মানে দুটোই সমান। ঠিক আছে, তাই সেই ক্ষেত্রে হয়ে যায় এটা সমানুপাত। কনসেপ্টের কোশ্চেন বই থেকে ডাইরেক্ট সরাসরি দিয়ে দিয়েছে। এগুলো বইতে দেখবা লেখা আছে কোনটা সমানুপাত, কোনটা উত্তর পদ, কোনটা মানে পূর্বপদ, কোনটা লঘু অনুপাত, কোনটা গুরু অনুপাত, যেগুলো আছে না ওইখানে আছে এগুলো। তারপরে 3 নাম্বারটা দেখো, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক ব্যক্তির উচ্চতা 5 ফুট ও ওজন 60 কিগ্রা, তার ওজন উচ্চতা ওজনের অনুপাত করা কি সম্ভব হবে? না, সম্ভব হবে না। কেন কিনা 5 ফুটের সাথে আমি 5 মানে ধরো একজনের ওজন আছে 5 ফুট, তার সাথে আমি 6 ফুট বা 7 ফুট 5.5 ফুট এদের আমি উচ্চতার অনুপাত করতে পারবো। হ্যাঁ, কিন্তু উচ্চতার সাথে আমি ওজনের অনুপাত কি করে করব? উচ্চতা একটা আলাদা সংখ্যা, উচ্চতা একটা আলাদা জিনিস, আর ওজন একটা আলাদা জিনিস। তো একটা জিনিসের সাথে একটা অন্য জিনিসের অনুপাত তো বের করতে পারবো না, তাই এটা সম্ভব নয়। সঠিক কি উত্তরটি নির্বাচন করো। 8x আর 18 ক্রমিক সমানুপাত থাকলে x এর মান কত? এখানে যদি এরকম থাকে 4, 8x আর 18 এটা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে তাহলে এটা 8:x মানে এটা হয়ে যায় মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি দুবার হয়, তাহলে 8/x = x/18, মানে এই পার্টটা এটা বাই এটা বাই এটা সমান সমান হয়। তখন এই দুটো গুণ হয়ে যাবে, x² = 18 × 8। তাহলে x = √2। 18কে ভাঙো, 18কে ভাঙলে 9 × 2 × 4 × 2, 4 × 8।
তাহলে দেখো x সমান সমান 9 মানে কত, 3 গুণ 3, আর এই 2 আর এই 2, 2 গুণ 2, আর এই 4 মানে কত, 2 গুণ 2। তাহলে প্রতিটা জোড়ার থেকে একটা একটা করে বের হয় আমরা জানি। তাহলে x সমান সমান এই জোড়ার থেকে একটা বেরোবে, এই জোড়ার থেকে একটা 2 বেরোবে, এই জোড়ার থেকেও একটা 2 বেরোবে। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে x সমান সমান 12। তাহলে মধ্যানুপাত বা মাঝখানে x এর মান কত হবে, x এর মান হবে 12। দেখো অপশন নাম্বার সি তে আছে অ্যান্সারটা। বোঝা গেল? মুছে দিলাম। সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সরল করতে বলেছে, -6 ভাগ +1 -2 এরকম। এর সরল মান কত? সরল মান হলো সমান সমান -6, এটা ভাগ দিতে হবে। ভাগের আগে এই পোর্শনের কাজটা আগে করবো। এই পোর্শনের আগে কাজ করলে এটা দেখো +1 -2, তাহলে এখানে 1 -2 কত হবে? এইটার থেকে -2, একের থেকে -2 বিয়োগ দিলে মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো 2 এর থেকে 1 বাদ গেলে হবে 1। -6 ভাগ এখানে হবে 1, কিন্তু চিহ্ন বড়টার বড় কে, এখানে 2 বড়, তাই 2 এর মাইনাস চিহ্নটা এখানে হবে। অতএব তাহলে এইটার সাথে এবার এটা ভাগ, -6 ভাগ -1, এই মাইনাস মাইনাস কেটে গেল, 6 কে 6 রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুধু এখানে +6, দেখো এখানে +6 ডি নাম্বার অপশনে আছে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? মুছে দিলাম। পাঁচ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 16 গুণ 16 গুণ 16, 16 এর মান 2 এর আকারে প্রকাশ করতে বলেছে। চলো তাহলে 2 কে ভাঙি, 2 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার 4। তাহলে আমরা এখানে প্রত্যেকটাকে লিখতে পারি 2 এর পাওয়ার 4 গুণ 2 এর পাওয়ার 4 গুণ 2 এর পাওয়ার 4। আর আমরা যদি মানে গুণ আকারে থাকে এবং বেস গুলো এক থাকে, তাহলে এখানে 2 2 2, বেস গুলো এক না, তাহলে বেস একবারই হবে এবং পাওয়ার গুলো যোগ হয়ে যায়। গুণ আকারে থাকবে এবং তাদের বেস মানে নিচের মূল সংখ্যাটা যদি এক থাকে, তাদের মাথায় যে পাওয়ার গুলো থাকে সেটা তখন যোগ হয়ে যাবে। আর যদি ভাগ আকারে থাকতো তাহলে আর বেস গুলো এক থাকতো, তাহলে পাওয়ার গুলো বিয়োগ হতো। এখানে গুণ আছে তাই যোগ হবে, 4 যোগ 4 যোগ 4, তাহলে হলো 4 4 8 আর 4 12, তাহলে 2 এর পাওয়ার 12। দেখো কোন নাম্বারে আছে, দেখো বি নাম্বার অপশনে আছে, এটা বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 এর পাওয়ার 12 হবে এটার অ্যান্সার। ওকে, ছয়টায় বলেছে শূন্য স্থান পূরণ করো। ও হ্যাঁ, 6 না 7, 6 তো করে দিলাম। 7 বলেছে শূন্য স্থান পূরণ করো। এখানে 8x ও ধরো এটা অনুপাতে আছে 12xy, এরা পরস্পর কি পদ? এরা পরস্পর হলো অসদৃশ পদ। অসদৃশ পদ। কেন অসদৃশ? দেখো এখানে x কেটে যাচ্ছে, কিন্তু এখানে 8 থাকছে, এখানে 12 থাকছে, এখানে y থাকছে, এখানে y আছে, এখানে কোনো y নেই। ঠিক আছে, তার জন্য এটা এই পার্ট আর এই পার্ট কিন্তু মিল নেই, তাই এটা অসদৃশ পদ। সদৃশ পদ কখন হতো? যদি সেম টু সেম জিনিস থাকতো। এখানে ধরো এখানে y আছে, এখানে y আছে, এখানে y আছে, এগুলো কেটে গেল, এই সংখ্যাটা কাটবে, যে 4 দুগুণে 8, 3 4 12, তাহলে 2 এর 3 এরকম, তাহলে এগুলো হতো সদৃশ পদ। কিন্তু এই যে জিনিসটা আছে এখানে, এটা হবে অসদৃশ পদ। দেখো তোমাদের বইতে এটা মানে একই উদাহরণ দেওয়া আছে। এখানে দেখো যে 82 পেজে, দেখো এখানে 82 পেজে এখানে দেখো 2xy এটা পরস্পর সদৃশ পদ, আর 8x ও 12xy পরস্পর অসদৃশ পদ। সেম টু সেম একই ডেটা, দেখো 8x আর ও 12xy একই ডেটা, এটা 82 নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বইতে। এবার 8 দেখো শূন্যস্থান পূরণ করো।
একটি 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের মানও হবে সমদ্বিখণ্ডিত করলাম এই সমদ্বিখণ্ডিত যে দুটি কোণ উৎপন্ন আচ্ছা এটা বলেছে এই একটা পাশের কোণ আর এই একটা পাশের কোণ, তো দুটো কোণ উৎপন্ন হবে, দুটি কোণের প্রত্যেকটি তাদের মান কত 45 করে, 90 ডিগ্রিকে যখন আমরা হাফ করব তখন 45 করে হবে, তাহলে বলবো তাদের মান হলো 45 ডিগ্রি। ওকে, এখানে বলেছে যে 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করবে, মানে 45 ডিগ্রি, 90 অর্ধেক কত 45, তাই 45 ডিগ্রি কোণে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 2-1 কোনো একটি ইনিংসে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত 5:6। খুব সুন্দর খেলোয়াড়দের নাম দিয়ে দিয়েছে এখানে। রবীন্দ্র জাদেজার রান হলো 84 হলে হার্দিক পান্ডিয়ার রান কত? দেখো এখানে জাদেজা লিখে যার রানের অনুপাত, দেখো আগে কে আছে? আগে আছে হার্দিক পান্ডিয়া, তাহলে 5 হলো হার্দিক পান্ডিয়া আর 6 হলো রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার রান হলো 84, রবীন্দ্র জাদেজার রান হলো 84, তাহলে অর্থাৎ রবীন্দ্র জাদেজার রানের অনুপাত কত 6 এবং অ্যাকচুয়ালি তার রান কত 84, তাহলে এখানে রানের ভাগহার 5/6। ওকে, তাহলে এখানে কিন্তু এখানে বলেছে রবীন্দ্র জাদেজার নিচে 84 আছে, তাহলে কত করলে হবে 84? এর সাথে যদি আমি 14 গুণ করি তাহলে হবে 84, তাহলে এর সাথে 14 গুণ করলে এর সাথেও 14 গুণ করতে হবে, 5×14 70, তাহলে 70 হবে হার্দিক পান্ডিয়ার রান। তাহলে হার্দিক পান্ডিয়ার রান কত? রানের ভাগহার এত, অতএব হার্দিক পান্ডিয়ার রান 70। বোঝা গেল? মুছে দিলাম। ভাগহার দিয়ে বের করতে পারো তোমরা, অনুপাত করেও বের করতে পারো, আবার হলো চাইলে ঐকিক নিয়ম করেও বের করতে পারো। তো এইভাবে এটা সবভাবেই বেরোবে। একটি বিশেষ প্রকার ইস্পাতে লৌহ ও কার্বনের অনুপাত 49:1 হলে ওই প্রকার 150 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লৌহ আছে? লোহা ও কার্বনের অনুপাত, লোহার হলো 49 আর কার্বন হলো 1 হলে, আর মোট আছে কত ইস্পাত? ওই 250, মানে 250 কুইন্টাল ইস্পাত আছে। তাহলে এখানে ইস্পাতে লোহার কার্বনের অনুপাত হলো এত, আর মোট ইস্পাতের ভাগহার, এখানে ইস্পাত লিখবা, মোট ইস্পাতের ভাগহার 49 + 1 = 50। ঠিক আছে, তাহলে মোট কার্বনের ভাগহার কত? 50। এবার এখান থেকে মোট কার্বনের ভাগহারটা দিয়েছে 50, আর মোট তোমার ইস্পাত আছে 250 কুইন্টাল। মোট ইস্পাত আছে 250 কুইন্টাল, অতএব আনুপাতিক ভাগহারের 50 গুণ 5, 5 × 5 = 25, 250 অনুপাতে এত, অতএব বা 50-এর 5 গুণ। ঠিক আছে, তাহলে 50-এর যদি 5 গুণ হয় তাহলে বলেছে আমাদের কি বলেছে কত কুইন্টাল লোহা আছে, লোহারও তো 5 গুণ হবে,
অতএব লোহা আছে 49 গুণ 5, তাহলে হবে 5 নং 45 নামে 5, 4 5 20 আর 4 হলো 20 24 এত কেজি। বোঝা গেল? এর 5 গুণ, এই যে 50টা 50-এর 5 গুণে, তাহলে এর প্রত্যেকটার 5 গুণে, এবং কার্বন আছে 5 কেজি, এরও 5 গুণ, এরও 5 গুণ, ঠিক আছে? এই গুণ আকারে মানে সমানুপাত করে করলাম এখানে। এটা একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 4:3, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63 হলে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা কত? দেখো এইভাবে সেম ভাবে একইভাবে করবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। কিছু পরিমাণ খাদ্য 22 জনে 10 দিন চলে, ওই খাদ্য 11 জন লোকের, এটা আমি করে দেবো না, এটা খুব সোজা অঙ্ক, আর প্রিভিয়াসলি করানো আছে এই অঙ্কগুলো, তোমরা ওইখান থেকে দেখে নেবে। একটি ছাত্রাবাসে 24 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পরে আরো 6 জন, আচ্ছা এটা আমি করে দিচ্ছি, 2-6। একটি ছাত্রাবাসে 24 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল, তাহলে জন আর হলো দিন। 24 জন ছাত্রর 30 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পরে আরো 6 জন ছাত্র চলে গেল, 10 দিন মানে 10 দিন পরে আরো 6 জন ছাত্র যোগ দিলে বাকি খাদ্য তাদের কতদিন চলবে? আচ্ছা দেখো, এটা না লিখে আমাদের বের করতে হবে কি আরো তাদের খাদ্য কতদিন চলবে। দিনেরটা ঠিক আছে, তাহলে 24 জন ছাত্র যদি খায়, তাহলে আমার সেই খাবারটা 10 দিন কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে, ছিল 30 দিনের খাবার, 30 দিনের মধ্যে কিন্তু 10 দিন অলরেডি খেয়ে নিয়েছে। হ্যাঁ, তাহলে এখন বাকি আছে কত? 20 দিনের খাবার। তাহলে 24 জন ছাত্রই যদি থাকতো, তাহলে আরো এক্সট্রা 20 দিন কিন্তু খেতে পারতো। কিন্তু এখন কি হয়েছে ব্যাপারটা? এখন হয়েছে যে 6 জন ছাত্র আরো যোগ দিয়েছে, তাহলে নতুন করে হিসাব হবে এখন। 6 জন ছাত্র যোগদান করাতে 24 আর 6 30 জন, এখন 30 জন হয়ে গেল। 30 জনে ওই খাবারটা কতদিন চলবে? তাহলে দেখো, জন 24 জনে 20 দিনের, 24 জনের 20 দিনের খাবার আছে, তাহলে একজনের কতদিন? একজনে যদি খায় তাহলে কতদিন খেতে পারবে? একজনে খেলে অনেক দিন খেতে পারবে, 20 গুণ 24, তাই না? একজন খেলে যদি খায় তাহলে 20 গুণ 24 খেতে পারবে। এবার একজন খায়নি, খেয়েছে কত? 30 জন, তাহলে খাবারটা 30 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, তাই না? এখন একজনে যদি খায় এত খেতে পারবে, এবার 30 জন যদি হয়ে যায় তাহলে 30 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, 0 0 কাটা যাবে, 3 8 24, 8 দুগুণে 16 দিন। তাহলে লিখবো বাকি খাবারে যে আরো 6 জন ছাত্র যদি আসে, তাহলে মোট 30 জনে খেতে পারবে 16 দিন। বোঝা গেল এখানে? চলো নিচে সূচকের অঙ্কগুলো করে দিচ্ছি আমি। তিনের 1 বলেছে 2 to the power 5 into 2 to the power 7 by 2 to the power 5 2। ওকে, এবার আমরা জানি, আগে এইটাকে রেখে দিলাম, রাখার কোনো দরকারই নেই, সবাই তো 2, তাহলে 2 যদি থাকে, আমি বলেছি না যে বেস যদি 1 থাকে, একটু আগেই তো বললাম যে বেস যদি 1 থাকে এবং তাদের মধ্যে সম্পর্কটা হয় গুণ, তাহলে তাদের যে পাওয়ারগুলো থাকে সেগুলো হয়ে যাবে যোগ। তাহলে ওপরে হবে 2 5 যোগ 7, আর নিচে দেখো পাওয়ার যদি ব্র্যাকেটের মধ্যে থাকে এবং তার বাইরে যদি আবার পাওয়ার থাকে, তখন কি হয় বলতো? পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে 2 5 দুগুণে 10, তাহলে এখানে হবে কত? 7 5 12, তাহলে 2 এর পাওয়ার 12 আর 2 এর পাওয়ার 10। এই 10টা 12টার থেকে 10টা কাটা পড়ে গেলে থাকবে হলো দুটো, তাহলে 2 এর পাওয়ার 2 পড়ে রয়েছে। হ্যাঁ, আর বাকি তো সব কেটে গেল, তাহলে 2 এর পাওয়ার 2 মানে কত? 2 দুগুণে 4 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? এবার কেটে দিলাম।
2 নম্বরটা দেখো, মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলেছে 25 পাওয়ার 5/10। এক কাজ করি, কি করব, আগে এই পাওয়ারটাকে ভাঙি। হ্যাঁ, আমরা জানি 25 মানে কত, 5 5 25, 5 এর স্কয়ার। তাহলে এটাকে 5 এর ফর্মে আনবো, কেন না 5 আছে নিচে, তাই আমি কাটতে সুবিধা হবে। তাহলে 5 এর ফর্মে আনলে 5 এর স্কয়ার তার মাথায় স্কয়ার, এখানেও তাই 5 এর স্কয়ার তার মাথায় 5 হলো। আর নিচে তো 5 এর 10 আছে, অসুবিধা নেই। এটা দেখো আমি বলেছি ব্র্যাকেটের বাইরে, প্রথমে যদি ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার থাকে এবং তারপরে মানে ব্র্যাকেটের বাইরে যদি আবার পাওয়ার থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে 5 2 গুণে 4, আর হলো 5 5 গুণে 10, 5 এর 10। এটা কেটে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট 5 আর 10, 5 এর 10 5 এর 10 কেটে যাচ্ছে। তাহলে আমাকে যোগ ফোগ করার কোনো দরকার নেই, ডাইরেক্ট থাকলো 5 এর পাওয়ার 4। তাহলে 5 এর পাওয়ার 4 মানে কি, 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 5 25, 25 25 625, ঠিক আছে। 25 25 625 মানে কি, দেখো 5 5 25, 5 5 25, তারপরে 25 এর স্কয়ার। আর আমি বারবার বলি যে 25 এর স্কয়ার মানে লাস্টে যদি 5 থাকে, কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, সেইগুলোর স্কয়ার বের করার নিয়ম কি, লাস্টে যে সংখ্যাটা থাকবে তার হলো স্কয়ার করব। লাস্টে কত আছে 5, 5 এর স্কয়ার কত 25, আর আগে কত আছে 2, 2 এর ঠিক এক্সাক্ট পরে কত 3, 2 3, এই দুটোকে গুণ করে দেবে, এই দুটোকে গুণ করে দিলে 6 বসিয়ে দেবে, হয়ে যাবে। যেমন ধরো 35 এর স্কয়ার, 35 এর লাস্টে কত আছে 5, 5 এর স্কয়ার কত 25, 3 এর ঠিক এক্সাক্ট পরে কত 4, 3 4 12 বসিয়ে দাও, ক্যালকুলেটর চেক করো, দেখো এটাই আসবে, ঠিক আছে। এরকম করে তুমি সব করতে পারবে, 75 85 সব বের করতে পারবে, ঠিক আছে। সো এগুলো করবে তোমরা বাড়িতে, প্র্যাকটিস করবে। পরেরটা দেখো, পরেরটাতে কি বলেছে, সরল করতে হবে। আচ্ছা সরলটা আমি করে দিচ্ছি। 7x স্কয়ার মাইনাস 3x প্লাস 4। আচ্ছা মাইনাস যেহেতু আছে তাই আমি ব্র্যাকেটটাকে তুলবো না এখনই। হ্যাঁ, ব্র্যাকেট খুব সাবধানে তুলতে হবে, না হলে পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। এখানে কোনো ব্র্যাকেট নেই, 5x স্কয়ার মাইনাস 10x। এইবার আমার ফার্স্ট কাজ হবে কি, এই ব্র্যাকেটটাকে তোলা। চলো এখানে তুলি, 7x স্কয়ার মাইনাস 3x প্লাস 4। এই ব্র্যাকেট তোলার আগে দেখো এখানে একটা মাইনাস আছে। হ্যাঁ, এই মাইনাস দিয়ে কিন্তু এই প্রত্যেকটাকে গুণ হবে। তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কয়ার। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 13x। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 6। তারপরে দেখো মাইনাস 5x স্কয়ার মাইনাস 10x। এবার x জাতীয় যে সংখ্যাগুলো আছে সেগুলোকে একদিকে আনবো। 7x স্কয়ার, এই একটা দেখো x জাতীয়, x স্কয়ার জাতীয় সংখ্যা, এই একটা আছে x স্কয়ার, আর এই একটা আছে 5x স্কয়ার। এবার x, এই একটা মাইনাস 3x, এই একটা প্লাস 13x, আর আছে হ্যাঁ মাইনাস 10x। আর বাকি রইল কি সংখ্যা, প্লাস 4 মাইনাস 6। আগে 7x স্কয়ার, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস হলে 5 আর 2 হবে 7x স্কয়ার, চিহ্ন বড়টারটা, কিন্তু এখানে দুটোই মাইনাস, তো মাইনাস হবে। এবার দেখো এখানে মাইনাসে প্লাসে এটা করে নিই। আচ্ছা এটাকে আগে লিখি, এটাকে পরে লিখি। হ্যাঁ, 13x টা বড় সংখ্যা, তাই প্লাস 13x টাকে আগে লিখি, আর হলো মাইনাস 3x আর মাইনাস 10x। এটা দেখো প্লাস 13x, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 13 10 আর 3 13 হবে, আর চিহ্ন মাইনাস হবে, বড়টার চিহ্ন। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, 6 থেকে 4 বাদ গেলে 2 হবে, চিহ্ন হবে বড়টারটা, তো বড়টার আগে কি আছে 6 বড়, 6 এর আগে চিহ্ন কি আছে মাইনাস, তো মাইনাস বসবে। এই দেখো 7x প্লাস 7x মাইনাস কেটে গেল, শূন্য হয়ে যাবে। 13x প্লাস 13x মাইনাস কেটে যাবে, শূন্য হয়ে যাবে, সমান সমান কি পড়ে থাকছে -2 পড়ে থাকছে। তাহলে অ্যান্সার কি হবে -2 হবে অ্যান্সার। ওকে, বোঝা গেল? টুকে নাও, মুছে দিলাম।
ভাগ করতে বলেছে, ভাগ করো কত কত দিয়ে 3p/q/r, এটা একসাথে আমি ভাগ করে যাই, হ্যাঁ, -3p/q/r দিয়ে হলো প্লাস 6p²q/r² বাই -3p/q/r, তারপরে হলো -9p³ ভাগ -3p/q/r। এবার দেখো যা যা কাটবে কেটে দাও, এখান থেকে এটা এটা কেটে যাচ্ছে, থাকছে উপরে 1, এখানে মাইনাস ছিল তাই -1 থাকবে এখানে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, এইটা হলো পি পি একটা কাটলো, এটা কিউ কিউ কেটে গেল, এখানে একটা আর থাকলো, আর 3 দিয়ে গুণে 6, তাহলে এখানে থাকলো কত 2p/r হলো, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3 3 9 হলো, পি 3টের থেকে একটা কেটে গেলে তাহলে দুটো থাকলো, আর এটা কিউ থেকে কিউ একটা, দুটোর থেকে একটা থাকলে একটা কিউ থাকলো, আর আর এর থেকে 3টে আর থেকে একটা আর কেটে গেলে দুটো আর থাকলো, তাহলে এখানে হলো 3p²q/r²। এই হয়ে গেল গোটা অঙ্কটাকে। এটাকে যদি তুমি সাজিয়ে লেখো তো লিখতে পারো, ধরো এটা মাইনাস আছে তাই প্লাসের সংখ্যাটাকে আগে দাও, প্লাস প্লাস দেওয়ার দরকার নেই, 3p²q/r² -2pq−1, ওকে, এভাবে লিখতে পারো, এভাবে রেখে দিলে উত্তর হবে। রামুর এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, এখন তার কাছে কত টাকা আছে, এটার থেকে এটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে। ধরো তোমার কাছে 10 টাকা ছিল, তুমি 5 টাকা খরচ করলে, আচ্ছা ঠিক আছে, তোমার কাছে 10 টাকা ছিল, তুমি 7 টাকা খরচ করলে, তোমার কাছে কত আছে, 3 টাকা আছে। কি করে পেলে, তুমি 10-এর থেকে 7কে বিয়োগ দিলে, যেটা পেলাম আমি সেটা। তাই বলেছে যে রামুর কাছে এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, তাহলে এখন তার কাছে কত টাকা থাকলো, এটার থেকে এটা বিয়োগ দিতে হবে। বিয়োগটা আমি দেখিয়ে দিচ্ছি কি করে দেবে। এখানে অনেকে কেন বিয়োগ দেওয়ার সময় চিহ্নটাতে সবাই ভুল করে ফেলে, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দিয়ে করতে হবে। তো আমি দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। এখন রামুর কাছে আছে কত, 13x² + x - 3 বিয়োগ 4x² - 3x - 12, ওকে। এবার ফার্স্ট কাজ কি হবে আমার, ব্র্যাকেট তোলা। ব্র্যাকেট তোলে 3x² + x - 3 মাইনাস, এখানে প্লাস কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে 4x², মাইনাস মাইনাসে প্লাস হবে 3x, মাইনাস মাইনাসে প্লাস হবে 12। এবার এক জাতীয় সংখ্যা মানে এক জাতীয় সংখ্যাগুলোকে একদিকে আনবো, 13x² - 4x²। কেউ যদি ভালো করে বুঝতে পারো, তারা এই এক জাতীয় সংখ্যাগুলোকে এক জায়গায় না এনে ডাইরেক্ট তুমি যোগ বিয়োগ করতে পারো, তাতে ভুল হওয়ার চান্স থাকে। যদি কনফিডেন্ট থাকো তাহলে করতে পারো, অসুবিধা নেই। প্লাস x প্লাস 3x মাইনাস 3 প্লাস 12। দেখো 13টা x আছে, x² আছে, তার থেকে 4টে x² বাদ গেলে থাকবে 9টা x², ওকে। মাইনাস, এবার মাইনাস কেন হবে, প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে, বড়টা চিহ্ন বড়, এখানে দুটোই প্লাস, প্লাসই হবে। 3 এর সাথে 3x আর একটা x হলো 4x, 3x এর সাথে একটা x যোগ হবে, তাহলে হবে 4x। আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, চিহ্ন বড়টা বড়, এখানে 12, তাহলে 12 চিহ্ন কি প্লাস আছে, তাহলে প্লাস থাকলে এখানে হবে 9, ওকে। তাহলে এখানে কি হলো, তো 9x² + 4x + 9, এত টাকা রামুর কাছে এখন আছে, ঠিক আছে। এর সাথে সাথে এগুলো শেষ হলো। আর তোমরা যেই জ্যামিতিগুলো আছে ওইগুলো করে ফেলবে। 75 ডিগ্রি 60 ডিগ্রি আঁকার পরে যেই উপরে যেটুকু থাকবে, 60-এর উপরে 30 ডিগ্রি থাকে, 30 ডিগ্রিকে 2 ভাগ করবে, 60-এর ওই পয়েন্টটাতে বসিয়ে আর ওই 90-এর ওই পয়েন্টটাকে বসিয়ে তোমরা 2 ভাগ করে ওখানে টেনে দেবে, তাহলে ওই 60 আর 15 75 ডিগ্রি হয়ে যাবে। আর 105 মানে 90 আর 15 ওইদিকে, 90-এর আর এই পাশে তোমার যে 90-এর পরে আরো 15 ডিগ্রি রেখে নেবে, দিয়ে ওইখানে 105 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যদি তোমাদের অসুবিধা হয় কমেন্টস করবে, আমি লিখে দেবো পেন্সিল দিয়ে, মানে খাতার কলমে দেখিয়ে দেবো কী করে আঁকতে হয়। আর এর সাথে সাথে ওই চ্যাপ্টারটা শেষ হলো। 6 নম্বরটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে যে কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে,
ঠিক আছে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।